লক্ষ মানুষ কিন্তু সুযোগ পেলেই রাস্তায় নামবে। এরা এরা কিন্তু পালাবার চেষ্টা পাবে না। আমি আপনাকে বললাম এরা কিন্তু দরজা, এই যে আমাদের এক নেতা নোয়াখালীর উনি বলছেন ওরা দরজা খুঁজে পাবে না, দরজাই খুঁজে পাবে না, মানে আমাদের সিলেটে দরজা বলে দরজা খুলে পাবে না, খুঁজে পাবে না। ওরা ওরা বঙ্গোপসাগর ছাড়া ওদের কোনো পথ নাই কিন্তু। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা হলো এই ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা তারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু পাহারা দেওয়া শুরু করেছে অলরেডি। তারা কিন্তু এটা জানে না, এবং তাদের প্লেন তারা রেডি রেখেছে তারা কবে পালাবে, সেফ এক্সিটের নামে। তো সেফ এক্সিট তো এদেশের মানুষ দিলে তো, আর মানুষ এখন চালাক হয়ে গিয়েছে। এখন অনেক কোথায় কি হয়, এই যে নতুন এক্সপিরিয়েন্স, আমাদের তো এক্সপিরিয়েন্স ছিল না, এখন নতুন এক্সপিরিয়েন্স, এরা দেশ থেকে বাইরে হতে পারবে না কেউ। এটা আমি আপনাকে এখন বলে দিলাম। এদেরকে বিচারের মুখোমুখি, জনগণের মুখোমুখি হতে হবে। কারণ এরা যেভাবে মানুষকে নির্যাতন করেছে, খুন, হত্যা, রাহাজানি, এই দেশের কনস্টিটিউশনকে ধ্বংস, একটি নির্বাচিত সরকারকে উৎখাত, এবং এই জন্য এদেরকে বিচার করতে হবে। এবং যার যার অবস্থান থেকে যার মানুষ সবাই কিন্তু ইউনাইটেড। এখন তারা এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে তাদের প্রভুদের দ্বারা প্রভাবিত হয়ে এটা করেছিল। ইনশাল্লাহ আমি মনে করি এদেশের, শুনেন আওয়ামী লীগের ইতিহাস বাড়ি ভাই, আমি আপনাকে বা এই মুহূর্তে যারা দেখছেন, আমি তো পণ্ডিত ব্যক্তিত্ব না, আমি একজন রাজনৈতিক সাধারণ কর্মী বলে আমি মনে করি। তো আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগ ৭৬ বছরের একটি পুরানা রাজনৈতিক দল। আওয়ামী লীগ 1949 সালের 23 জুন ঢাকায় রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। তো আওয়ামী লীগের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। এবং আওয়ামী লীগের জন্মের পর থেকে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, প্রত্যেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বঙ্গজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করা, 30 লক্ষ মানুষ রক্ত দেওয়া, 3 লক্ষ মামুন সব্রম দেওয়া, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বাত এবং বুটের অধিকার প্রতিষ্ঠা, 1981 সালের 17ই মে জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, যিনি এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে 4 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। আপনি বিশ্বের খুব কম নেতা পাবেন যে একটি রাজনৈতিক দলকে একজন নেতা 4 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। উনি নিয়ে এসেছেন। আমরা 5ই অগাস্টে আমাদের ব্যর্থতার জায়গায় আছে, আমি বলবো না যে সব জায়গায় আমরা সফল, ব্যর্থতার জায়গা আছে, কিন্তু এদেশের মানুষের উন্নয়ন, ডেভেলপমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে, পদ্মা ব্রিজ বলেন, মেট্রো রেল বলেন, রূপপুর পাওয়ার প্ল্যান্ট বলেন, স্বাস্থ্য খাত, বাসস্থান, প্রত্যেকটি ক্ষেত্রে এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে অবদান, তারা জোর করে উনাকে বিদেশে পাঠিয়ে, উনাকে তো জোর করে কারা নিয়ে দিয়েছে উনাকে। উনি বলে যে পালিয়েছেন, উনি কি পালিয়েছেন না? উনাকে ফুল প্রটোকলে নিয়ে সেখানে তারা রেখে এসেছিল। উনি তো বলেছেন আমি তো টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলাম, ওরা তো উনাকে দিল্লিতে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, কোন কারণ নিয়ে গেছে, এটা কিন্তু সামনে তো এটা অবশ্যই আসবে। হ্যাঁ, সামনে এটা অবশ্যই আসবে। তো আমি মনে করি এটা দেশবাসী এখন গোনা শুরু করেছে, মানুষ এখন বুঝতে শুরু করেছে। আমরা অনেকের উপর আমাদের অনেক রাগ ছিল, কিন্তু তারা এটা বুঝতে পারেন নাই। আমি মনে করি এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে যারা জড়িত, এরা ছাড়া বাকি যারা দেশের সাধারণ জনগণ, ছাত্র, যুবক যারা আন্দোলন করেছিল এই রেজিমের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি তাদের উপর রাগ নাই আমার। আর কেন রাগ নাই? এরা অনেকটা বুঝতে পারে নাই সেদিন কি হচ্ছে। এই যে মেডিকুলাস ডিজাইনে তারা না বুঝেই তারা অনেক সময় যোগদান করেছিল, যোগদান করে এখন তারা বলছে যে আমরা তো এটা ভুল করে ফেলছি, আমরা তো এই বাংলাদেশ দেখতে চাই না, যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, আমার বোনের ইজ্জত থাকবে না, আমার ভাইয়ের ইজ্জত থাকবে না, কোর্টের মধ্যে আমার মানুষকে হত্যা করবে, নির্যাতন করবে, রাস্তায় কুকুরের মতো মানুষকে গুলি করে মেরে ফেলবে। এখন এক সময় নদীতে মাছ পাওয়া যেত, এখন লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। ইকোনমিকে আপনি 5ই আগস্টের ব্যর্থতার কথা বলেছেন। এই যে ডিসেম্বরের ফার্স্ট উইকে বলা হচ্ছে ইলেকশনের তফসিল ঘোষণা করা হবে, আওয়ামী লীগ ইলেকশন করার জন্য তারা সব কাজ করছে। আমি ব্যর্থতার জায়গাটা এটা বলেছি, এই যে আমাদের একটা ব্যর্থতা হলো, বড় ব্যর্থতা। এটা ব্যর্থতা হলো যে এই যে খুনি রেজিম যারা জোর করে ক্ষমতা দখল করে, তারা যে মেডিকুলাস ডিজাইন প্ল্যানটা করলো, এটা সরকারের থেকেও আওয়ামী লীগগত সংগঠন, আমরা যারা বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমরা যে এই যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারি না, এটাই আমাদের একটা বিরাট ব্যর্থতা বলে আমিও পার্ট অফ ইট। আমি একটি লোকাল গভর্নমেন্টের মেয়র ছিলাম সিলেটের। আমি মনে করি যে আমাদের এটা জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল,
এবং এটাকে অবজার্ভ করা উচিত ছিল, কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই। তারা আমাদেরকে এরকম একটা কনস্পিরেসির মাধ্যমে আমাদেরকে জোর করে ক্ষমতা থেকে লামিয়ে দিয়েছে। দেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে লামানে, ভোট দিয়া কিন্তু লামায় নেই, তারা জোর করে ক্ষমতা দখল করেছে, জোরপূর্বক, এবং এটার জন্য তাদের বিচার। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, মানে আওয়ামী লীগ ইলেকশনের জন্য তারা সবাই কাজকর্ম করছে, এবং যারা ইলেকশনে এখন অংশগ্রহণের জন্য নানা কিছু বলা হচ্ছে, তারা সবাই চায় আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে। শুনেন, প্রথম কথা হইলো, আমি বিশ্বাস করি দেশবাসী তাদেরকে করতে দিবে না, আর সবাই না, এই দেশের ম্যাক্সিমাম মানুষ চাই ইনক্লুসিভ ইলেকশন। এদেশের সব মানুষ কিন্তু নির্বুদ্ধ না, এদের ম্যাক্সিমাম মানুষ। রাজনৈতিক দলগুলা না, রাজনৈতিক দলের মধ্যে 3টি রাজনৈতিক দল, আপনার এনসিপি, ওই যে চিলড্রেন পার্টি, ওদের তো কোনো এখন পর্যন্ত তাদের কোনো রেজিস্ট্রেশন হয় নাই, ওদের তো কোনো দলের কোনো অফিসই নাই, কয়েকটা ছেলে লাফালাফি করছে। জামাত আর বিএনপি কত পার্সেন্ট ভোট বাংলাদেশে, আর তাদের এগেনস্টে কত পার্সেন্ট ভোট? আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটি মানুষ যারা বিএনপি জামাত করে, তারাও কিন্তু অনেকেই বিবেকবান যারা, তারা মনে করে ইনক্লুসিভ সব দলকে নিয়েই একটি নির্বাচন হওয়া উচিত। আর আমি জানতে চাচ্ছি, আপনাদের ছাড়া যদি ইলেকশনের পথে আগায়, আপনার ইলেকশনটা কি প্রতিহত করবেন? শুনেন, আমি যেটা বিশ্বাস করি বাড়ি ভাই, আমাদের ছাড়া তারা কোনো নির্বাচন করতেই পারবে না, কারণ এই দেশের মানুষ এটা মানবে না। আমরা প্রতিহত, মানুষই তো মানবে না, জনগণই তো এটা করতে দিবে না, এবং এরা জোর করে করার চেষ্টা করলেও জনগণ প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি। তাকে তো আপনার কর্মসূচি দিতে হবে। এখন যেগুলো কর্মসূচি চলছে, এসব কর্মসূচি দিয়ে কি আপনি প্রতিহত করতে পারবেন? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, জনগণ যখন জেগে উঠবে, জনগণই তো এদেশের মেন শক্তি। জনগণ যখন তাদের স্বার্থ, তাদের গণতান্ত্রিক অধিকার যেহেতু হরণ হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, তারা এমনিই দেখবেন রাস্তায় নেমে গেছে। অবশ্যই আমরা তো থাকবোই, আমরা তো অবশ্যই থাকবো, কারণ আমরা এদেশের মানুষের পক্ষে অতিথিও ছিলাম, আজও আছে, আগামী দিনও থাকবো, আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা। তো আমরা চাই না জানমালের মানুষের ক্ষয়ক্ষতি হোক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 5ই আগস্টে আপনি দেখেছেন, উনি কথা বলেছেন, উনি বলেছেন যে আমি রক্ত জড়াতে চাই না, আমার দেশের মানুষের উপর রক্ত জড়ুক, এটা আমি চাই না, প্রয়োজনে আমি চলে যাব। তো উনি বলেছেন যে আমি রিজাইন দিব, এটাই বলেছেন। উনি চান না যে কোনো মায়ের কুল খালি হোক, এটাই উনার মেইন স্লোগান ছিল। আজকে আমরা কিন্তু সহিংস আন্দোলনের দিকে, যে জানমালের ক্ষতি হোক, এটা আমরা চাই না। তবে এদেশের মানুষ কিন্তু তার অধিকার আদায়ের জন্য, এই অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যেভাবে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এবারও আন্দোলন হবে বলে আমি মনে করি। কিন্তু এখানে তো নেতৃত্ব নাই, আপনারা কেউ নেই এখানে। কে বললো নেতৃত্ব নাই? জননেত্রী শেখ হাসিনা আছেন না, উনার নেতৃত্বই তো চলবে। মাঠে যে ছেলেপেলে, উনি শুনেন, গ্লোবাল ভিলেজ, ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, উনার নির্দেশেই চলবে বাংলাদেশ। আপনি দেখেন, ওয়েট এন্ড সি, উনি যা বলবে তাই হবে বাংলাদেশে। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা। আপনি নিশ্চিত আপনাদের ছাড়া নির্বাচন করতে চাইলে অবশ্যই সেই নির্বাচন প্রতিহত করতে পারবেন? অবশ্যই না। আর যদি কোনো প্রস্তাব আসে যে আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করবে, শেখ হাসিনা থাকবে না, তখন কি করবেন? শেখ হাসিনা ছাড়া কোনো বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না, আওয়ামী লীগও মেনে নিবে না, কেউ মানবে না, আমরা কেউ মানবো না। শেখ হাসিনাকে রেখেই কিন্তু নির্বাচন করতে হবে, না হলে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ করতে দিবে না বলে আমি বিশ্বাস করি। এটা আমি মনে প্রাণ বিশ্বাস করি। আপনি দেখেন, ওয়েট এন্ড সি, জনগণের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আনন্দময় চৌধুরী, আমরা শেষ করব, তাহলে আবার তারেক রহমানের প্রসঙ্গ দিয়ে শেষ করি। আপনি কি মনে করেন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, উনার একা সিদ্ধান্ত দেশের নির্ভর করে না, এই বক্তব্য তাকেই স্পষ্ট করতে হবে কে তাকে বাধা দিচ্ছে? হ্যাঁ, এটা তো উনি আমি তো মনে করি দেশবাসীকে প্রেস কনফারেন্স করে ওনার বলা উচিত যে এই রেজিমের যে প্রধান ডক্টর ইউনূস না আর কারা, কি কারণে উনি যাচ্ছেন না, এই পরিস্থিতির মধ্যে যাচ্ছেন না, এটাকে তাকে পরিষ্কার করতে হবে। উনার স্ত্রী কন্যা যেতে পারছেন না কেন, উনাকে তো পরিষ্কার, উনি রাজনীতি করেন, রাজনীতি তো অবশ্যই উনাকে এটা পরিষ্কার করতে হবে। এরকম এক লাইনে লেখলে তো হবে না, কারণ উনার তো একটা ফলোয়ার্স গ্রুপ আছে তো বাংলাদেশে। তো উনি তো পরিষ্কার করতে হবে দেশবাসীকে যে উনি কোন কারণে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না, উনার মা অন্তিম শয্যায়, উনি এই সময়ে কেন যেতে পারছেন না, কার ইশারায় যাচ্ছেন না, কারা উনাকে বাধাগ্রস্ত করছে, এটা আমি মনে করি দেশবাসীর কাছে উনি পরিষ্কার করা উচিত।
আপনার এলাকার নেতাকর্মী যারা, তাদের জন্য মূল সমস্যা এখন কে, বিএনপি না জামাত? শুনেন, আমরা যারা আমার 5ই অগাস্টে আমাদেরকে জোর করে মুভ করে মানুষজনের বাড়িঘর হামলা চালিয়ে তা হত্যা করে তারা আমাদেরকে ক্ষমতা থেকে, তারা কিন্তু সবাই কিন্তু একজোট। জামাত বলে যে আমরা করি নাই, বিএনপি করেছে। বিএনপি বলে যে আমাদেরকে আমরা করি নাই, জামাত করেছে। তো এখন এইটা বিষয় না, বিষয়টা হলো সামনের দিনে অবশ্যই সবকিছু দেশবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আমি সিলেটের কথা বলতে চাই, সিলেটের মানুষ বিচার করবে। আমরা কোনোদিন কেউ বাড়ি ঘরে হামলা করি নাই, আমরা কোনো রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করি নাই, আমরা কোনো রাজনৈতিক কারণে আমরা ডিফেন্সিভে ছিলাম। এই 5ই অগাস্টের আগে আমরা ডিফেন্সিভে ছিলাম, আমি নিজেই সিলেটে ছিলাম, কিন্তু আমরা কাউকে হত্যা করি নাই, আমরা কাউকে কেউ বাড়ি ঘরে হামলা করে নাই। তারা কিন্তু আমাদের 250 বাড়ি ঘরে হামলা করেছে। তো এইটা তো সিলেটবাসী বা দেশবাসী এটা দেখেছে, মিডিয়া কর্মীরা দেখেছেন এটা। তারা, আপনি তো সিলেটের মানুষ, আপনি দেখেছেন যে আপনি আমাদের কাউন্সিলর রেজওয়ান, আমাদের লুকমান আহমদ সাহেবের ভাই, তাদের বাড়ির সমস্ত বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং তাদের মহিলারাও ছিলেন। তো এরা কারা করেছে, কোথায় কি করে? আমার বাড়ি 2বারে, 8 মাস পরে একবার করেছে। শফিউল আলম চৌধুরী নাদের সাহেবের বাড়ি করেছে, শফিকুর রহমান চৌধুরী সাহেবের বাড়ি করেছে, একজন মন্ত্রী, উনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। মিসবাউদ্দিন সিরাজকে উনার বাসার সামন থেকে রাত্রে ধরে নিয়ে ওনাকে হত্যা করতে চেয়েছিল, ওনার কাছ থেকে 50 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়েছে। তো এই সিলেটে এই পরিস্থিতি কোনো সময় ছিল না, এটা আমরা আশাও করি না। তো এটা দেশবাসী এবং সিলেটবাসী অবশ্যই তারা অবলোকন করছেন এবং তারা জানছেন বা তারা দেখছেন, সাংবাদিক দেখছেন। তো আমি মনে করি এটা টাইম বলছে। এইবার কিন্তু সিলেটে আরেকটা ঘটনা ঘটলো, বাংলাদেশের গত 54 বছরে যে যখন ক্ষমতায় এসেছে সে কিন্তু প্রথম সিলেটে গিয়েছে হযরত শাহজালাল সদর শাহপুরের মাঝে জিয়ারত করতে গিয়েছে। এইবার এই শাসক মাথা টুপি নিয়ে আজকেও খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু এখন পর্যন্ত সিলেটে যান নাই। ডক্টর ইউনূসের কথা বলছেন? হ্যাঁ, এখন পর্যন্ত সিলেটে যান নাই। উনি সিলেটে যান নাই। উনার তো প্রথম মানুষের প্রতি, তারপরে আপনার এই যে আধ্যাত্মিকতা, উনি কতটুকু যে উনি বলেন, দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু উনার নাম যেরকম, কিন্তু উনার তো কাজ কর্ম, উনি একবার খ্রিস্টান হয়েছিলেন, উনার বিলিফস নিয়ে প্রশ্ন মানুষের কাছে। তো এই কারণে উনি হয়তো এগুলা, হয়তো শাহজালাল সাফরানের এগুলা উনি বিশ্বাস করেন না, এই কারণে হয়তো জান নাই। এবং বিশেষ করে উনি, আমার কাছে মনে হয়েছে উনি সিলেট বিদ্বেষীও। সিলেটে কোনো একজন, এখন ওনার ক্যাবিনেটে সিলেট থেকে কোনো একজন মানুষকে উনি নেন নাই, কোনো একজন মানুষও নাই কিন্তু ওনার ক্যাবিনেটে সিলেট থেকে। তো এটা আপনি দেখবেন সিলেটের ডেভেলপমেন্ট সব বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, সিটি কর্পোরেশন সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আমি জানি না যে, তো এটা হলো যে উনি আসলে ওনার ইসলামিক চিন্তা চেতনা, যদিও আমাদের হুজুররা ওনাকে বেশ সাপোর্ট দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, কিন্তু ওনার সিলেটের মানুষের প্রতি বা ইসলামের প্রতি বা আধ্যাত্মিক নগরীর প্রতি ওনার একটা বিরূপ ধ্যান ধারণা আছে বলে আমি মনে করি।